আপনারা অনেকেই উইকেন্ডে ফ্যামিলি নিয়ে বা যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নিয়ে একটা ঘুরতে যাওয়ার, একটা ট্রিপ করতে যাওয়ার প্ল্যান করেন। তো সেখানে গিয়ে যে হোটেলে আছেন বা যে রুম আপনারা রেন্টে নিচ্ছেন না কেন, সেই রুমে যে আপনারা আছেন তার কোনো ডার্ক সিক্রেট বা পাস্ট কোনো হিস্ট্রি নেই তো, যেটা শুনলে হয়তো আপনারা সেই রুমটা নিতেন না বা কিছু। তো এরকমই আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। 1958 সালের 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন স্টিভ আর কিম নামে একজন দম্পতি, যারা বাইরে বেড়ায়, আমেরিকার বাসিন্দা, তো তারা ভ্যালেন্টাইন্স ডে কাটানোর জন্য উইকেন্ডে যায় এবং তারা ঠিক করে যে একটু এনজয় করবে। কি করবে তারা ভাবে একটু এনজয় করবে, তার জন্য তারা বাইরে যায় ছুটি কাটানোর জন্য। তো স্টিভ আর কিম, তো তাদের একটা ছোট মেয়ে আছে, যে মেয়েকে তারা পাশের বাড়িতে রেখে তারা দুজনে মিলে বেরিয়ে যায়। তো দুজনেই খুব এক্সাইট ছিল যে তারা যেখানে যাচ্ছে সেখানে কি আছে না আছে। আসলে এখানে স্টিভ, অর্থাৎ যে স্টিভ আছে কিমের হাজবেন্ড, তো সে অনেকদিন থেকে একটা প্ল্যান করছিল তার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যে তার মানে স্ত্রী কোনো কারণে তার মুড খারাপ ছিল, যে কারণে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেকদিন থেকে একটা প্ল্যান করছিল সে। কিন্তু কিম দেখতে পেতো সবই, যে সে বিভিন্ন জনকে ফোন করছে, ফোন করে প্ল্যান করছে যে কোথায় ভালো জায়গা আছে না আছে। কিন্তু যতদিন কিম তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি প্ল্যান করছো, আমাকে একটু জানাও, আমি খুব ইন্টারেস্ট ফিল করছি, হ্যাঁ তো আমাকে নিয়েই প্ল্যান হচ্ছে অথচ আমি জানি না। কিন্তু সে তাকে সবসময় বলে গেছে যে না, আমি তোমাকে এখন জানাবো না, যেটা থাকবে পুরোটা সারপ্রাইজ প্ল্যান করছি আমি তোমার জন্য। তো কিন্তু সে কাকে ফোন করতো, কাদেরকে ফোন করতো, সেই ব্যাপারে কিন্তু কিমের কোনো আইডিয়া ছিল না। কিন্তু স্টিভ ফোন করতো এবং প্ল্যান করতো, কিন্তু যতবার তাকে জিজ্ঞাসা করতো কিম যে আমাকে জানাও ওই প্ল্যানের ব্যাপারে, সে বারবার একটা কথা ভেবেই ব্যাপারটাকে ডিনাই করে যায় যে না, এটা সারপ্রাইজ প্ল্যান, তো আমি তোমাকে এখন এই প্ল্যান সম্বন্ধে কিছু জানতে পারবো না। তো স্টিভ আর কিমের বিয়ে হয় 9 বছর আগে। তো 9 বছর আগে একে অপরকে তারা দেখে, এবং স্টিভ ছিল খুব মানে শান্ত প্রকৃতির, মানে কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে কোনো কথাবার্তা বা নিজের বন্ধু বান্ধব তো ছিলই না প্রায় বলতে গেলে, বা যাও দু একজন ছিল তাদের সঙ্গেও কোনো রকম যোগাযোগ সে রাখেনি। টোটালি সে একা থাকতে পছন্দ করতো এবং সে একাই থাকে, খুব চুপচাপ টাইপের, এবং সে নিজে একাই সবকিছু, তার কাজ থেকে শুরু করে তার কাউকে জীবনে দরকার পড়ে না, এরকম টাইপের তার মানসিকতা। অন্যদিকে কিম যে আছে, সে কিন্তু টোটালি এর বিপরীত। সারাদিন মানে ছোটাছুটি করা, লোকের সাথে মেলামেশা করা, এর সাথে কথা বলা, ওর সাথে পার্টিতে যাওয়া, এইরকম ছিল কিম। তো এরা যখন একে অপরকে দেখে, তো এই ব্যাপারটাই দুজনকে খুব ভালো লাগে। মানে যখন স্টিভ দেখছে যে কিম এরকম ছটপটে, তো ওর যেরকম সেটা দেখে এর ভালো লাগে। আবার কিম যখন দেখে যে স্টিভ একটা শান্তশিষ্ট প্রকৃতির ছেলে, তো এইভাবে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আস্তে আস্তে সেখান থেকে প্রেম, ভালোবাসা। তো যখন তাদের মধ্যে 9 বছর আগে দেখা হয়, তখন সবেমাত্র কিম কলেজ থেকে বেরিয়েছে, তখন তার বয়স 20 থেকে 22 বছর এবং স্টিভের 25 বছর। তো এইভাবে তারা সম্পর্কে থাকতে থাকতে, তো যথারীতি কিম হঠাৎ প্রেগনেন্ট হয়, এবং সে স্টিভকে সে জানায় যে আমি প্রেগনেন্ট, তো তুমি এই ব্যাপারে কি ভাবছো। তো স্টিভ কিছু মানে খুবই আনন্দ পায় ঘটনাটা শুনে, তো সে সঙ্গে সঙ্গে তাকে বিয়ের প্রস্তাব দেয়। তো তারপর তারা একে অপরের সঙ্গে বিয়ে করে নেয়। তো কিম বিয়ের পর তাকে তার জীবনের সমস্ত কিছু ঘটনা জানায়, যে এরকম আমাকে এর আগে আমি অনেকগুলো সম্পর্কের মধ্যে ছিলাম, যেটা সত্যি ঘটনা সেটাই সে জানায়। অনেক সম্পর্কের মধ্যে ছিলাম, কিন্তু কেউ আমাকে মানে মন থেকে কখনো ভালোবাসেনি, সবাই আমাকে ইউজ করেছে, আমাকে বিভিন্ন তাদের স্বার্থে ইউজ করেছে, আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছে, তো আমি কোনোদিন মনের মতো কাউকে পাইনি। তো স্টিভ বলে যে না, তাকে মানে অ্যাসিওর করে আর কি, যে না, আমি এরকম মানসিকতার নয়, তো তুমি আমার সঙ্গে চাইলে সারা জীবন কাটাতে পারো। তো আমার এর আগে আমার লাইফে কেউ ছিল না, মানে স্টিভ বলছে আমার লাইফে এর আগে কেউ ছিল না, তো তুমি আমার লাইফে প্রথম। স্বাভাবিক ব্যাপার, কারণ ও যেরকম টাইপের ছেলে, স্বাভাবিক ব্যাপারে সেই জায়গা নিয়ে কিমের কোনো ডাউট ছিল না। তো এইভাবে তারা বিয়ে থা করে। তো আসলে এখানে কিম ছিল হসপিটালে যে সার্জিক্যাল টেকনিশিয়ান হসপিটালে, তো সেই সার্জিক্যাল টেকনিশিয়ানের কাজ করতো। আর স্টিভ সে অফিসিয়ালি ফিনান্সিয়াল কিছু কাজ করতো, ফ্রিল্যান্সিং করতো, ঘরে বসে ফিনান্সিয়াল কিছু কাজ। তো এইভাবে যেতে যেতে ওদের যখন মেয়েটি হয়, তখন আস্তে আস্তে স্টিভ কি করে, সমস্ত কাজকর্ম ছেড়ে ঘরের মধ্যে সে আবার আগের মতো একা থাকে এবং সবসময় মেয়েকে দেখাশোনা করে। সে বাইরে যায় না,
কোনো কাজ করে না, মানে টোটালি বেকার হয়ে গেছে আর কি। তো সে ঘরের মধ্যে সবসময় মেয়েকে নিয়ে থাকে। অন্যদিকে কিম, সে কিভাবে সংসার চলবে, কিভাবে টাকা উপার্জন হবে সেটার জন্য কখনো এই হসপিটালে কখনো ওই হসপিটালে বিভিন্ন রকম কাজ দেখা, দৌড়াদৌড়ি করা, এগুলো সব কিম একাই করতো। তো এইভাবে দীর্ঘদিন চলার পর তাদের মেয়েও আস্তে আস্তে বড় হয়ে যায়। তো এইভাবে দীর্ঘদিন চলার পর কিম যখন দেখে যে না, স্টিভ আবার সেই আগের মতো একটা পুরনো ইয়েতে চলে যাচ্ছে, মানে যে কারোর সাথে সারাদিন বাড়ির বাইরে বেরাতো না, এমনকি সামান্য বাজারটুকু করার জন্য সেটাও কিমকে করতে হতো, যে সে সারাদিন কাজ করে এসে বাজার টাজার সবকিছু নিয়ে সে ঘরে আসতো, রান্না করতো, এই সব সমস্ত কিছু কিমকে করতে হতো। কিন্তু স্টিভ শুধুমাত্র সারাটা দিন ঘরের মধ্যে টিভি চালিয়ে বসে থাকতো, নিউজ শুনতো আর মেয়েকে দেখাশোনা করতো। তো বারবার তাকে কিম বলেছে যে দেখো তুমি এরকম করো না, তোমার ভালো তুমি বাইরে যাও, পাঁচজনের সাথে মেশো, একটা কাজ দেখো, সেটা তোমার জন্যও ভালো, ফ্যামিলির জন্যও ভালো, আমরা যদি দুজনে ইনকাম করি সেটা আমাদের ফ্যামিলির জন্য ভালো। কিন্তু কোনো রকম কথা সে শোনে না। তো এইভাবে অনেক বছর যাওয়ার পর যখন মেয়েটি আস্তে আস্তে বড় হয়ে যায়, 4-5 বছরে, তখন কিম কি করবে ঠিক করতে না পেরে সে ডিসাইড করে যে না, এভাবে চলতে পারে না। তো সেটাই সে এসে স্টিভকে জানায় যে দেখো আমি অনেক দিন থেকে তোমাকে বলছি, তো তুমি তো এটা নিয়ে কিছু ভাবলে না, তো দেখো আমার মনে হয় না যে এইভাবে আমাদের সম্পর্কটা আগে যাবে, তো আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবো ভাবছি, তো তুমি তোমার কি মত তুমি সেটা বলো। যখন এই কথাটা বলার এখন ডিভোর্সের ব্যাপারে যখন চলে আসে, তখন মানে স্টিভ আচানক মানে তার জন্য একটা হুঁশ আসে যে হ্যাঁ সত্যি আমি কি করছি এটা। সে অনেক ভেবে সে বলে যে না, আমি অনেক ভুল করেছি। সে নিজের ভুল বুঝতে পারে এবং রীতিমতো তাকে হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার মতো করে কিমের কাছে আর কি, যে না আমি আমার ভুল বুঝতে পেরেছি, হ্যাঁ সত্যি আমার অনেক কিছু মানে একটা পুরুষ মানুষ হয়ে আমার যেটা করা দরকার সেটা তুমি একা করেছো, তো আমাকে একটাবার চান্স দাও, তো আমি আস্তে আস্তে কাজ ফাজ দেখবো, সব কিছু করবো। তো এই টোটাল ঘটনাটার জন্যই ভ্যালেন্টাইন্স ডেতে ওরা বেরিয়েছিল। কেন? কারণ কিমকে একটা সারপ্রাইজ প্ল্যান দেওয়ার জন্য। তো সেই প্ল্যানটাতেই তারা যাচ্ছিল এবং তারপর তাদের সাথে যে ইনসিডেন্টটা হয় সেটাই আজকের পুরো ঘটনা। তো যথারীতি 1958 সালের 14ই ফেব্রুয়ারি, আমি আগেও বললাম, তারা বেরায় এবং গাড়িতে যেতে যেতে কিম অনেকবার স্টিভকে জিজ্ঞাসা করে যে আজকের দিনে তো অন্তত বলে দাও, তুমি আজকের দিনের জন্যই প্ল্যান রেডি করেছিলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো এখন আমরা গাড়িতে যাচ্ছি, তো এখন তো আমাকে বলো। কিন্তু স্টিভ তাকে তখনও কিছু জানায় না। সে বলে যে না, একদম সারপ্রাইজ প্ল্যান এটা, তো আজকে যখন এতদিন যখন অপেক্ষা করেছো, তো আজকের জন্য এত উতাওলা তুমি কেন হচ্ছ, তো যেখানে যাওয়ার সেখানে গিয়েই তুমি সব দেখতে পাবে যে আজকে কি প্ল্যান আছে না আছে। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে এখানে আমেরিকার একটা রিসর্ট আছে যার নাম হচ্ছে হাবার্ড টাউন রিসর্ট। তো সেখানে সে একটা রুম বুক করে, রুম নাম্বার 506। হ্যাঁ, তো এই 506 রুম নাম্বারে সেখানে মানে কিমকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে সেখানে রুমটা বুক করে। এবার সেই রুমে যাওয়ার পর সেখানে যথারীতি তাদেরকে আপ্যায়ন করার জন্য সেখানে শ্যাম্পেন ট্যাম্পেন দেওয়া হয়। তারা শ্যাম্পেন ট্যাম্পেন খায় এবং দুটো চাবি এনে দুজনকে দেওয়া হয়, যে রুমের চাবি আর কি। এবং সেখানে একটা ইনভিটেশন কার্ড রাখা থাকে। তখন কিম স্টিভকে জিজ্ঞাসা করে কার্ডটা কি আমাদের? তো তখন স্টিভ বলে যে হ্যাঁ কার্ডটা আমাদেরই, তো তুমি কার্ডটা নাও এবং নিয়ে দেখো কি আছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে এখানে যে রিসর্টটা তারা বুক করেছিল, হাবার্ড রিসর্ট, তো এখানে একটা মানে ওই হয় না নাটক টাইপের, এরকম একটা হবে ভ্যালেন্টাইন্স ডে, সমস্ত কাপেল সেখানে যাবে, তারা এনজয় করবে, সেই জন্য একটা নাটকের মতো হবে আর কি, একটা ড্রামা টাইপের। তো সেই ড্রামাতে এরকম হবে যে একটা ছেলে মেয়েকে উঠিয়ে এনে বিয়ে করবে এবং সেই বিয়ের দিনই কেউ একজন মার্ডার হবে এবং সমস্ত যারা দর্শক আছে, যারা অডিয়েন্স আছে, তাদেরকে বলতে হবে যে মার্ডারটা কিভাবে হলো, এটাই হচ্ছে মেন ঘটনা। তো যথারীতি ড্রামা শুরু হয় এবং সেখানে যে হাজব্যান্ড ছিল সে ছিল মানে দস্যু টাইপের আর কি, মানে মেয়েকে উঠিয়ে নিয়ে চলে এসছে। তো মেয়ের ফ্যামিলির কেউ একজন বিয়েতে তাকে গ্লাসে শরবত খেতে দেয় এবং সেই শরবতের খেয়ে সে মানে সঙ্গে সঙ্গে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায় এবং সেখানে সে মারা যায়। তো এবার ঘটনা হচ্ছে যে কে মেয়ের বাড়ির কে তাকে বিষটা দিল, তার সঙ্গে তার কি সে শত্রুতা, তো এটা নিয়ে যে ড্রামা। তো সবাই খুব ইন্টারেস্ট দিয়ে সেই মানে ড্রামাটা দেখছে, নাটক হচ্ছে দেখছে, সেটা স্টেজে সবাই দেখছে। তো স্টিভ কিন্তু
নিজের জায়গায় একদম ঠিকঠাক, মানে চুপচাপ হয়ে, মানে তার কোনো ইন্টারেস্ট নেই, কিছু নেই, মানে সে যেন দেখতে হয় দেখছে, সেখানে আসতে হয় এসছে, এরকম একটা ব্যাপার। তো কিম তাকে অনেকবার করে জিজ্ঞাসা করছে, কি গো তোমার কি মনে হয়েছে যে কে মারতে পারে, তুমি বলো, তুমি কি দেখছো না, তোমার কি ভালো লাগছে না? তখন যতবার তাকে জিজ্ঞাসা করছে সে বলছে না না আমি ঠিক আছি, আমার এরকম কোনো প্রবলেম নেই। তো তারপরেও আবার সেই রকম একই রকম ভাবে চলছে। তো তখন হঠাৎ কিম ভাবে যে ঠিক আছে, হয়তো কোনো কারণে তার মুড আপসেট আছে। তো যাত্রা মানে ড্রামা আর কি, যেটা ড্রামা শেষ হওয়ার পর তো বলে চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে আমরা কিছুটা ড্রিঙ্ক করি, হয়তো তার জন্য তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। তো বলে ঠিক আছে চলো, কেন না। তো স্টিভ আর কিম দুজনে মিলে বেরিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা প্রথমে এক প্যাক করে শ্যাম্পেন খায় এবং সেটা আস্তে 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 কন্টিনিউ চলতেই থাকে। এবং চলতে চলতে তাদের মধ্যে মানে ভরপেটা নেশা হয়ে যায় এবং তারা একে অপরের সঙ্গে আবার ভালোভাবে গল্পগুজব করে। অনেক গল্পগুজব করার পর তখন কিম বলে যে ঠিক আছে চলো এবার রুমে যাওয়া যাক। তো রুমে তারা যথারীতি রুমে চলে আসে এবং রুমে এসে স্টিভ কি করে মানে বিছানাতে শুয়ে পড়ে আর কিম ওয়াশরুমে চলে যায় রেডি হওয়ার জন্য, মানে ড্রেস মেকআপ টেকআপ করেছিল, যাই হোক রেডি হওয়ার জন্য চলে যায়। এবং সেখান থেকে সে তো এরপর 506 যে রুম তারা বুক করেছিল তার পাশেই ফিলিপ পার্কার নামে একটা লোক এবং তার ভাগনা দুজনে যায় সেখানে, মানে তারা সেই রিসোর্টে গিয়েছিল পার্টি টাটি করার জন্য। তো হঠাৎ করে তারা একটা বিকট রকমের আওয়াজ শুনতে পায়, খুব একটা ভয়াবহ চিৎকার শুনতে পায় এবং তারা সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে আসে যে কোথায় কি হলো না হলো। তো বেরিয়ে এসে দেখে যে 506 নম্বর যে রুম, সেই রুম থেকে মানে দরজা আছে বা জানালা আছে, সেখান দিয়ে খুব ধোঁয়া বেরাচ্ছে এবং একজনের খুব চিৎকার শোনা যাচ্ছে এবং চিৎকারটা আসছে নিচে থেকে। তো তারা গিয়ে যথারীতি দরজায় নক করতে থাকে। অনেকক্ষণ নক করার পর তারা হয়তো ভাবে যে কেউ দরজা খুলবে, কিন্তু অনেকক্ষণ নক করার পরও সে কিন্তু দরজা খোলে না। তখন যে তার ভাগনা ছিল, অর্থাৎ যে ফিলিপ পার্কার তার যে ভাগনা ছিল, সে কি করে, সে পুরো পিছন দিয়ে ঘুরে, অর্থাৎ মানে এখানে যে রুম আছে রুমটা ওপরে ছিল, সেখান থেকে নিচে নেমে এসে পিছন দিয়ে ঘুরে আবার ওপরে ওঠার পিছন দিকের দরজা দিয়ে সে সেখানে যায় এবং সে সেখানে গিয়ে দেখে যে স্লাইডার ডোর আছে, সেই স্লাইডার ডোরে কিছুটা খোলা আছে এবং সে কিছু দেখতে পায় না, শুধু কালো ধোঁয়া বেরাচ্ছে ভিতর থেকে। তো সে কি করে, ফায়ার এক্সটেনশন যে থাকে হোটেলে, যে লাল সিলিন্ডার থাকে আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাসের, তো সে ফায়ার এক্সটেনশন আনতে সঙ্গে সঙ্গে চলে যায়। ততক্ষণে ফিলিপও পিছন দিয়ে চলে আসে এবং এসে দুজনে মিলে মানে একজন স্প্রে করতে থাকে যাতে আগুন নেবে, কিন্তু তার যে মানে ভাগনা ছিল সে কি করে, মানে নিচু হয়ে সে ঘরের মধ্যে ঢোকে, কারণ ধোঁয়া ওপরের দিকে থাকে, নিচেটা মোটামুটি পরিষ্কার ছিল। তো সে নিচে দিয়ে ঢোকে এবং নিচে দিয়ে ঢোকার পর সে দেখতে পায় একজনের পা দেখতে পায়, মানে একজোড়া পা, শুধু পাটা পড়ে আছে। এবং সে তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি কি ঠিক আছেন? তো কোনো রকম রিপ্লাই আসে না। তো সে কি করে পা ধরে টেনে তাকে যা হোক করে ঘরের বাইরে বের করে আনে এবং তাকে চেনার কোনো উপায় নেই, কারণ তার মুখটা পুরো পুড়ে একদম পুরো মানে রাখ হয়ে গেছিল, মানে জাস্ট মানে পুরো ছাই হয়ে গেছিল, মানে হাত দিলে এরকম করে মানে পুরো ঝরে পড়ে যাবে এরকম একটা ব্যাপার। তো এখানে ঘটনাটা হচ্ছে স্টিভ তার বউকে স্টিভ তার বউয়ের জন্য একটা প্ল্যান করেছিল যে আমি যে ভুলটা করেছি, স্টিভ মানে কিম যেহেতু তাকে বলেছিল যে আমি ডিভোর্স দিয়ে দেবো, করে দেবো, সে তো বলেছিল যে আমাকে একটা চান্স দেওয়ার জন্য। তো স্টিভ এখানে কিমেরই বন্ধুদেরকে ফোন করে জিজ্ঞাসা করতো যে কিমের কি ভালো লাগে, কিমের কি দেখতে পছন্দ, কি খেতে পছন্দ। তো সেই অনুযায়ী সে কিন্তু সেই হাবার্ড রিসর্টটা বুক করে এবং সেখানে সেই যে কিম কিন্তু ড্রামা দেখতেও খুব পছন্দ করতো। তো সবটাই তার মতো করে সে প্ল্যান করে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে প্ল্যান কিন্তু স্টিভ একা করেনি, এখানে প্ল্যান কিন্তু কিমও করেছিল। কিমের সেই যে ওকে ক্ষমা করে দেওয়ার একটা কথা বলেছিল, সে কিন্তু সত্যি কি তাকে ক্ষমা করতে পেরেছিল? তো ব্যাপারটা হয় কিম যখন বাথরুমে চলে যায় এবং বাথরুম থেকে বেরিয়ে সে একটা নাইট স্যুট পরে এবং যথারীতি তারা হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে দেখে অ্যাট্রাক্ট হয় এবং তার একটা রোম্যান্স করার মতো মুডে চলে আসে। তো কিম তার যে লাগেজ ছিল সেই লাগেজ থেকে ছোট একটা ব্যাগকে উঠিয়ে স্টিভ খাটের মধ্যে শুয়েছিল, আমি আগেই বললাম, তো স্টিভের ওপরে গিয়ে বসে এবং সে ছোট ব্যাগটা পাশে রাখে এবং আস্তে আস্তে মানে স্টিভকে কিস করতে যাওয়ার একটা মুভমেন্টে হঠাৎ করে সে ব্যাগ থেকে একটা সিরিঞ্জ বের করে কিবের একদম পুরো এই জায়গায় পুরো ঢুকিয়ে দেয় এবং যতখানি সিরিঞ্জ ছিল পুরোটা সঙ্গে সঙ্গে প্রেস করে দেয়। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে সে যে সিরিঞ্জটাতে
যে কেমিক্যালটা ছিল বা যে ওষুধ বললেন বা মেডিসিন যাই বলেন না কেন, সেটা যেটা ছিল সেটা হচ্ছে সাকসোনোকলিন। তো এটা হচ্ছে যে এমন একটা মানে মেডিসিন যেটা পুরো হার্ট, মানে যে আমাদের মাসেল আছে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যে মাসেল, সেটাকে পুরো পুরো একদম সেটাকে পুরো থামিয়ে দেয় বা পুরো শরীর বলতে পারেন একদম অবশ করে দেয়। এটা সেকেন্ডের মধ্যে হয়, আপনারা নেটে সার্চ করে নিতে পারেন, এটা সেকেন্ডের মধ্যে। মানে যখন ও পিনটা ঢুকিয়েছে তো সে শুধু এটুকুনি জানতে পারবে যে আমার এখানে একটা পিন ঢুকেছে, হ্যাঁ, বা সিরিঞ্জ ঢুকেছে। এরপর সে কিছু জানতে পারে, কিন্তু সে সব কিছু দেখতে পাচ্ছে এবং জানতে পারছে যে মানে ভাবুন কীরকম সিচুয়েশান। সেই হাজব্যান্ড তার স্ত্রীকে ভালোবেসে এত কিছু করলো, হ্যাঁ, সে কিন্তু শুয়ে শুয়ে পুরো দেখতে পাচ্ছে যে হ্যাঁ মানে আমার ওয়াইফ আমার এখানে একটা সিরিঞ্জ ঢুকিয়েছে এবং কিছু একটা প্রেস করেছে, কিন্তু সে কথাও বলতে পারছে না এবং শ্বাস প্রশ্বাসও তার আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। তো এরপরে কিম কী করে, যে লাইটার থাকে, লাইটারের দেখবেন নিচের দিকে গ্যাস বের করার একটা মানে ভাল্ব মতো থাকে, তো সেখানে পিন দিয়ে প্রেস করলে তো সেখান থেকে গ্যাস বেরাতে থাকে। তো সেই ভাল্ব মানে সেই সিরিঞ্জেরই মানে সেই যে ইঞ্জেকশনের যে সিরিঞ্জ, সেই সিরিঞ্জটা দিয়ে সেখান থেকে সে গ্যাসটাকে বের করে মানে স্টিভের পুরো ফেসের মধ্যে সেই গ্যাসটাকে দিতে থাকে এবং ততক্ষণ দিতে থাকে যতক্ষণ না একদম শেষ পর্যায়ে গ্যাসটা মানে লাইটারের একদম শেষ জায়গায় যতক্ষণে না গ্যাসটা আসে, কারণ তা একটুখানি গ্যাস তাকে বাঁচিয়ে রাখতে হবে আগুন জ্বালানোর জন্য। তো ভাবুন যে স্টিভ কিন্তু এটা পুরোটা দেখছে, কিন্তু কিছু করতেও পারছে না, নড়তেও পারছে না, চড়তেও পারছে না। আসলে এই যে ইঞ্জেকশনটা এটা কোনো পেশেন্টকে দেওয়া হয় জাস্ট একদম এই এতটুকুনি দেওয়া হয় তার অপারেশনের জন্য হোক বা কিছুর জন্য, কিন্তু সে সেখানে গোটা একটা সিরিঞ্জে যত বড় সাইজ হয় সে পুরোটা পুশ করেছে। তো পুরো গোটা শরীরটাই প্যারালাইজ তার বলতে পারেন। তো শুধু সে মানে দেখা ছাড়া তার কিছু করার নেই, সে নিজের চোখে সবটা দেখছে এবং এটা করার পর সে লাইটারটা পুরো মুখে তার মধ্যে ফায়ার করে। কিন্তু এখানে শুধুমাত্র ফায়ার করে সে যে পালিয়ে গেছে সেটা না, ফায়ার করার পর সে কিছুক্ষণ অপেক্ষা করেছে এবং অপেক্ষা করার পর সে কিরকম প্ল্যানটা সাজিয়েছে, যদি সে সামনের দরজা দিয়ে যেত তাহলে কেউ এসে, সে যদি দরজা খুলে যায় তো দরজা খোলা থাকবে, তো কেউ এসে আরামসে সঙ্গে সঙ্গে ঢুকে তার হাজব্যান্ডকে হয়তো বাঁচাতে পারতো বা রেস্কিউ করতে পারতো। সে কি করেছে, সামনের দরজাটা বন্ধ করে দিয়েছে। সামনের দরজা বন্ধ করে পিছন দিয়ে নেমে চেঁচে নেবে, সেখান দিয়ে চিৎকার করতে করতে রিসেপশনে গিয়ে মানে সেখানে গিয়ে চিৎকার করছে। তো এরা যখন বেরিয়েছে, মানে ফিলিপ পার্কার যে আছে সে যখন বেরিয়েছে, সে সামনে গিয়ে দরজা ঠুকেছে, সেখানে টাইম গেছে। তারপর অনেকক্ষণ দরজা ঠোকার পর যখন কেউ খোলেনি তখন নিচে দিয়ে এসে এখানে গেছে, ততক্ষণে যা হওয়ার সেখানে তো হয়ে গেছে। তো এই ঘটনাটা হচ্ছে মানে মেন ঘটনা, যে তার হাজব্যান্ড তাকে ভালোবেসে এত সুন্দর একটা প্ল্যান করলো, তার ওয়াইফের কি ভালো লাগে না লাগে সেটা জানার পর। কিন্তু এখানে মেন ঘটনা, এখানে কিম যে ছিল সে তার থেকেও অনেক কম বয়সের একটা ছেলের সঙ্গে সে অ্যাফেয়ারের মধ্যে ছিল। আসলে কিম এখানে কোনো দিনই স্টিভকে যে ক্ষমা করে দিয়েছিল, বলেছিল যে ঠিক আছে আমি তোমাকে একটা চান্স দিলাম, আসলে মেন ব্যাপার হচ্ছে এখানে কিম কোনোদিন তাকে কোনো চান্সই দেয়নি। সে প্রথম থেকেই প্ল্যান করে নিয়েছিল যে না আমি এর সঙ্গে আর থাকবো না, কারণ ওই যে বললাম তার একটা অ্যাফেয়ার ছিল এবং তার থেকে অনেক ছোট, এবং তাকে পুলিশ অ্যারেস্ট করে এবং আজীবন কারাদণ্ড তাকে দেওয়া হয় পরবর্তীকালে। কিন্তু মেন ঘটনা হচ্ছে এটা যে তারপর থেকে এই রুমে যারাই থাকে না কেন তারা না জেনে আসে, কিন্তু ঘটনা যেটা সেখানে হন্টেড কিছু ঘটে কিনা বা কেউ এরকম কোনো দাবি করেনি যে কাউকে দেখেছে দাঁড়িয়ে থাকতে বা কোনো মানে ভূত দেখেছে বা কিছু, এরকম কিছু না। কিন্তু যখন তারা সেই রুমে থাকে তারা সবাই যাওয়ার সময় মানে রেটিং এর একটা ব্যাপার আছে না, যে স্যার আপনার কেমন লাগলো, কেমন রুম আমাদের, তো সবাই একটা কথাই বলে যে ঠিক আছে সবই ঠিক আছে, আপনাদের জায়গাও খুব ভালো, খুবই সুন্দর। আসলে এই জায়গাটা খুবই ভালো জায়গা ছিল। তো সবাই একটা কথা বলে যে এখানে খুব মানে পোড়া পোড়া গন্ধ আসছে। তো এই ব্যাপারটা এখনো পর্যন্ত যারা যায় অনেকেই ক্লেম করে যে রুমে পোড়া গন্ধ আছে কোথা থেকে, কিন্তু সেই পোড়া গন্ধ এসি টেসি চলে তো সেখান থেকে পোড়া গন্ধ বুঝতে, মানে এসি চলে মানে ঘর পুরো বন্ধ আছে, ঠিক আছে, হাওয়াটা বেরোতে পারবে না বা ঢুকতে পারবে না, তো সেই ঘরের মধ্যে গন্ধটা বারবার ঘুরতেই থাকে। কিন্তু সেই গন্ধের উৎস কোথায় সেটা আজ পর্যন্ত সেই হোটেলেরও স্টাফ অনেক খুঁজে দেখেছে, কিন্তু আজ পর্যন্ত পায়নি। তো এটাই হচ্ছে ঘটনা, যে বললাম আমি যে আপনারাও যে হোটেলে যান বা যে রুমে থাকেন সেই রুমে আগে কি হয়েছে, কার কীরকম মানসিকতা, অনেকে ফ্যামিলি নিয়ে যায়, অনেকে কাপেল যায়, আবার অনেকে স্টিভ আর কিমের মতো সেখানে প্ল্যান করেও যায় যে এতখানি। তো এটাই ঘটনা। যদি ভালো লাগে ঘটনাটা, ভিডিওটা একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ।